হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ পদ্ধতি যার নাম হচ্ছে ব্রেকিং মেথড, এই ব্রেকিং মেথডের সাহায্যে তোমাদেরকে অ্যারিথমেটিকের যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, সেটা হতে পারে পার্সেন্টেজ, হতে পারে প্রফিট অ্যান্ড লস বা সিম্পল ইন্টারেস্ট, তো একাধিক চ্যাপ্টার থেকে এই ব্রেকিং মেথডের সাহায্যে কিভাবে দ্রুত অঙ্কগুলোকে সমাধান করা যাচ্ছে তার টেকনিক, তার পদ্ধতি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো যে অঙ্কগুলো আজকে নিয়েছি সেগুলো সমস্তই পরীক্ষায় আসা অঙ্ক, প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন পেপার ছিল সেখান থেকে নেওয়া প্রশ্ন। সুতরাং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ব্রেকিং মেথডের সাহায্যে কিভাবে দ্রুত অঙ্কগুলোকে সলভ করা সম্ভব হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। তো সরাসরি আমরা অঙ্কে যাই। প্রথম যে অঙ্ক দেখো, সেই অঙ্কটা কি বলছে যে একটি গ্রামের জনসংখ্যা 5,000, পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে 10% ও 15% বৃদ্ধি হয়, জনসংখ্যা হয় 5,600, গ্রামের পুরুষের সংখ্যা কত? তো এটা পরীক্ষায় আসা অঙ্ক। সমস্ত যে প্রশ্ন আজকে নিয়েছি সবগুলোই আমি প্রিভিয়াস পরীক্ষা থেকে নেওয়া। তো সেক্ষেত্রে দেখো, এই যে অঙ্ক, এই অঙ্ক আমরা সাধারণভাবে কি করি, অনেকে আমরা এক্স পুট করে করি, আবার অনেকে আমরা কি করি না, মিক্সার অ্যালিগেশন যে পদ্ধতি আছে সেটার সাহায্যে করি। কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ব্রেকিং মেথডের সাহায্যে দেখাচ্ছি। দেখো, খুব সহজে, খুব কম সময়ে কিন্তু এই অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো প্রথমেই দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে গ্রামের জনসংখ্যা কত ছিল না, 5,000 ছিল, এবং আলটিমেটলি বেড়ে সেটা কত হয়ে গেছে না, 5,600 হয়ে গেছে। তাহলে জনসংখ্যার যে বৃদ্ধি, সেই জনসংখ্যার বৃদ্ধি কত হয়ে গেছে না, 600 হয়েছে। ঠিক আছে, 5,000 থেকে কত হয়েছে, 5,600 হয়েছে। তারপরে জনসংখ্যা বৃদ্ধি পেলো কত না, 600 বৃদ্ধি পেলো। এবার বলছে যে পুরুষ এবং মহিলা, এদের ক্ষেত্রে মেল এবং ফিমেল যদি ধরি, তাহলে মেল ফিমেলের ক্ষেত্রে মেল কত বেড়েছে না 10%, এবং ফিমেল বৃদ্ধি পেয়েছে কত না 15%। তো এইটার ক্ষেত্রে যখনই এই ধরনের একাধিক থাকবে, তো সেক্ষেত্রে আমরা কি করব না, সব থেকে যেটা কম, যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকেই আমি ধরবো। তার মানে মেল বা পুরুষ বৃদ্ধি পেয়েছে 10% হারে, আর ফিমেল বা মহিলা বৃদ্ধি পেয়েছে 15% হারে। তো আমি ধরবো দুটোর ক্ষেত্রে যেটা কম, তার মানে কি 10টাই হচ্ছে কম। তো ধরলাম ওভারঅল যদি এই গ্রামের যদি জনসংখ্যা ওভারঅল সে পুরুষ এবং মহিলা সবারই যদি 10% বৃদ্ধি পেত, তাহলে কত বৃদ্ধি হতো না, টোটাল জনসংখ্যা কত ছিল, 5,000 ছিল। তো 5,000-এর 10%, 5,000-এর 10% তোমরা জানো সেটা হচ্ছে কত না, সরাসরি আমরা করতে পারো 5,000-এর 10% মানে 10/100। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না, সে 500 জন, তাই তো তোমরা জানো। তো 10% মানে কি, জাস্ট একটার আগে পয়েন্ট পেলে হয়ে যাবে। তো 500 জন। তাহলে আমাদের যে ওভারঅল বৃদ্ধি পেয়েছে টোটাল কত না, 600 বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 10% হারে বৃদ্ধি পেত, তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি কত হতো না, 500 হতো। তাহলে এই যে গ্যাপ বা যেটা পেয়েছে সেটা কত না, 100 বেশি হলো। এই 100 কেন বেশি হলো, তার কারণ হচ্ছে যে পুরুষ এবং মহিলা দুটোর ক্ষেত্রেই আমি ধরেছিলাম 10% হারে, কিন্তু মহিলা কিন্তু 10% বৃদ্ধি হয়নি, কত হয়েছে না 15% বৃদ্ধি হয়েছে। তার মানে 5% বেশি বৃদ্ধি হয়েছে। তো এই 5% বেশি বৃদ্ধি হওয়ার জন্য জনসংখ্যা কত হয়েছে এখানে না, 100 আমাদের বেশি হয়ে গেছে। তাহলে মানে 5%-এর মান হচ্ছে 100। তাহলে 100%-এর মান কত হবে না, 100%-এর মান আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 20। তাহলে 100%-এর মান কত হয়ে যাবে না, 2,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বেরোলো, এই যে 5% এটা কার না, মহিলাদের জন্য করেছিলাম। তার মানে যে 2,000 বেরোলো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ফিমেল বা মহিলার সংখ্যা। তাহলে আমাদের এখানে বলেছে যে পুরুষের সংখ্যা কত বা মেল পুরুষের সংখ্যা কত না, টোটাল যদি 5,000 হয় তাহলে সেক্ষেত্রে 5,000 থেকে আমরা মহিলাদের সংখ্যা 2,000 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা সহজে উত্তর পেয়ে যাব, এবং সেটা হচ্ছে কত না 3,000। তার মানে এই গ্রামে মহিলার এই পুরুষের জনসংখ্যা বা লোক সংখ্যা কত ছিল, পুরুষের যে কত দিয়েছিল, পুরুষের গ্রামের পুরুষের সংখ্যা কত, তো সেটা হচ্ছে কত না 3,000। তাহলে বুঝতেই পারছো ব্রেকিং মেথডে খুব সহজভাবে আমরা জাস্ট এইটুকুই করলাম। সেটা হচ্ছে কি, যে বৃদ্ধি কত হয়েছে না 600 হয়েছে। যদি ওভারঅল যদি 10% যদি বৃদ্ধি হতো তাহলে 500 হতো। তাহলে 100 বেশি বৃদ্ধি কেন হয়েছে না, মহিলা 5% বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে 5%-এর মান যদি 100 হয়, তাহলে 100%-এর মান কত, 2,000। যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না, এই 5% মহিলার ধরেছিলাম, তাহলে মহিলার সংখ্যা যদি মহিলার বলতো সরাসরি আমাদের 2,000 উত্তর হতো। যেহেতু বলেছে পুরুষের সংখ্যা কত, তাহলে টোটাল 5,000 থেকে আমরা মহিলার সংখ্যা 2,000 বাদ দিয়ে দেবো। তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কত হয়ে যাবে না, 3,000। এই প্রশ্নে বলছে একটি গ্রামের জনসংখ্যা 9,800, একটি বছরে পুরুষ ও মহিলাদের সংখ্যা যদি বৃদ্ধি পায় যথাক্রমে 8% ও 5%, তার ফলে জনসংখ্যা বেড়ে হয় 10,458,
বৃদ্ধি হওয়ার পূর্বে পুরুষের সংখ্যা কত ছিল। তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস, প্রথমে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, যে কত ছিল এবং বৃদ্ধি পেয়ে কত হয়েছে। তো প্রথমে কত ছিল, ৯,৮০০ ছিল, আর এখন বলছে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে না ১০,৪৫৮। তার মানে ১০,৪৫৮ থেকে আমি প্রথমে বিয়োগ করব, সেটা হচ্ছে কত না ৯,৮০০। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কত না ৬৫৮ জন বৃদ্ধি পেয়েছে। টোটাল এই যে ৬৫৮ জন বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে একটা জিনিস যেটাকে আমরা ব্রেক করব সেটা হচ্ছে কি, যে মেল এবং ফিমেল এদের ক্ষেত্রে কিভাবে বৃদ্ধি পেয়েছে। মেলের ক্ষেত্রে হচ্ছে 8%, এর ক্ষেত্রে হচ্ছে 8%, আর এর ক্ষেত্রে কত হয়েছে না 5%। এই যে দুটো ভাগে আমাদের বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্ষেত্রে আমরা সবসময় বলেছি কোনটাকে নেবো না, দুটো যে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে সবথেকে যেটা ছোটো যে পার্সেন্টেজ সেটাকেই আমরা নেবো। তার মানে যদি আমি ধরতাম যে সেটা হচ্ছে কত না ৯,৮০০ যদি আমাদের কত না 5% যদি বৃদ্ধি পেত, তো 5% বৃদ্ধি মানে কত 5/100। তো এটাকে সরাসরি কীভাবে করবো দেখো, যে 1% মানে হচ্ছে দুটোর আগে 0.98, তো 98-এর 5 গুণ মানে কি 100 থেকে 2 কম, তো 500 থেকে 5 দিয়ে 10 কম, তার মানে সেক্ষেত্রে কত হবে না 490 হবে। তার মানে 658 যেটা বেড়েছিল, যদি ওভারঅল যদি আমাদের কত হতো না 5% বৃদ্ধি পেত, তাহলে কত হতো না 490 হতো। তাহলে এক্ষেত্রে আমাদের কত হচ্ছে না 168 জন আমাদের টোটাল কি হচ্ছে না এক্সট্রা হয়ে যাচ্ছে। সেটা কি কারণে হচ্ছে না, সেটা এই কারণে হচ্ছে, সেটা হচ্ছে কত না আমরা 8% এবং 5%-এর জায়গায় স্টেপ কী ধরেছি না সবথেকে কম যেটা 5% ধরেছি, কিন্তু এখানে পুরুষ কী হয়েছে 5% বৃদ্ধি হয়নি, 8% বৃদ্ধি পেয়েছে। তার মানে 8 - 5 3% বৃদ্ধি হওয়ার ফলে বা ওই 3%-এর মান হচ্ছে কত না 168। তাহলে 1%-এর মান কত, 3 দিয়ে আমরা সরাসরি কাটবো, 3 × 5 = 15, 3 × 6 = 18, তাহলে 1%-এর মান হচ্ছে কত 56। তাহলে যদি আমি 100% মান ধরি, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5600 বা 5600। তো প্রথমে যেটা বের করলাম সেটা হচ্ছে কি, সবসময় খেয়াল করবে যেটা বৃদ্ধি পেয়েছে, যেটা মাইনাস করার পরে যেটা থাকলো সেটা কার না যার পার্সেন্টেজ বেশি। তো এক্ষেত্রে 5 এবং 8, এই যে 168 কেন বেশি হয়েছে না দুটোকেই আমি 5% ধরেছিলাম, কিন্তু পুরুষ তো 5% বৃদ্ধি পায়নি, পেয়েছে কত 8% বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে যে 3%-এর মান হচ্ছে কত 168, এই যে 3% সেটা হচ্ছে কার না পুরুষের বা মেল। তাহলে সেক্ষেত্রে তার 100%-এর মান কত হবে 5600, যেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। সুতরাং এই বৃদ্ধি হওয়ার আগে পুরুষের সংখ্যা কত ছিল 5600। তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক আরেকটা করে নিই, তারপরে আমরা চেঞ্জ করে ফেলবো। তো এই অঙ্কে বলছে যে বর্তমানে গ্রামের জনসংখ্যা 7640, পুরুষের সংখ্যা 25% ও মহিলার সংখ্যা 15% বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা হয় 9214। বর্তমানে গ্রামের পুরুষ ও মহিলার সংখ্যার পার্থক্য কত। তো পার্থক্য যখন বের করতে বলেছে তখন আমাকে কী করতে হবে না গ্রামের পুরুষের সংখ্যা কত এবং মহিলার সংখ্যা কত আলাদা করে আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখে নিই যে বৃদ্ধি কতটা হচ্ছে। বৃদ্ধি কত হয়েছে না 7640 থেকে কত হয়ে গেছে 9214। 9214 হয়েছে, আগে কত ছিল না 7640 ছিল। তাহলে এক্ষেত্রে 7640, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কত হবে মাইনাস করলে না 4, 11 থেকে 7 গেলে 11 থেকে 4 গেলে কত হবে 7, এখানে 11 থেকে গেলে কত হবে 5, আর এখানে কত হচ্ছে 1। তাহলে কত হচ্ছে না 1574 জন। ঠিক আছে, 1574 জন বৃদ্ধি পেয়েছে। তো এখানে পুরুষ এবং মহিলার যে বৃদ্ধি হচ্ছে সেটা কত না পুরুষদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে কত 25% এবং মহিলাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কত না 15%। এখন এই যে ব্রেকিং মেথডের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, যেটাকে আমি ভেঙে ফেলি, যে 25 আর 15 না রেখে যদি আমরা দুটোকে সমান করে ফেলি, তার মানে এই 25 যেটা রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে কত 15% এবং আরেকটা হচ্ছে কত 10%। তাহলে কী হবে এখানে 15% এবং এখানে 15% কমন হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এক্সট্রা যেটা থাকবে সংখ্যার দিক থেকে সেটা হচ্ছে কার মান হবে না 10%-এর মান। তাহলে এখানে একটা জিনিস দেখো যে বৃদ্ধি পেয়েছে কত না 1574 জন বৃদ্ধি পেয়েছে। তো ওভারঅল আমরা যেটা বলেছিলাম যে দুটো যে পার্সেন্টেজ আছে এই দুটো পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা কম হবে সেটা ধরবো। তার মানে এখানে কি আছে একটা 25%, তো তাই তো একটা 25% এবং আরেকটা হচ্ছে কত না 15%। তার মানে আমরা 15% ধরবো। তো 15% যদি ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে না 7664, এটা হচ্ছে কত 10%, আর এর হচ্ছে হাফ। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3, 8, আর এক্ষেত্রে কত হবে 2। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 814, 4 হাতে 1, তো 1146।
তার মানে এখানে 1146 আমি বাদ দিয়ে দেবো, তাহলে ওভারঅল আমি পেয়ে যাব সেটা হচ্ছে কত এক্সট্রা এলো। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে যে 6 থেকে গেলে 2, আর এখানে কত হচ্ছে না 428 জন। তাহলে এই 428 জন সেটা কার মান হবে না, অবশ্যই যেটা 10%। তার কারণ কি না, এখানে পুরুষ এবং মহিলা তো একই হারে বাড়েনি। পুরুষদের বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা 25% হারে এবং মহিলাদের ক্ষেত্রে 15% হারে। তো দুটোকেই আমি 15% ধরেছিলাম, যার মান বেরিয়েছিল কত 1146। কিন্তু যেহেতু পুরুষদের সংখ্যা এক্সট্রা 10% বৃদ্ধি পেয়েছে, সেই এক্সট্রা 10%-এর মান এখানে কত হচ্ছে না 428। তাহলে 428 যদি হয় তাহলে সেক্ষেত্রে 100%-এর মান কত হয়ে যাবে না এরই 10 গুণ, তো সেটা কত হয়ে যাচ্ছে না 4280। তো এটা হচ্ছে কার না, এটা যদি 10% কার ধরেছি না মেল বা পুরুষদের ক্ষেত্রে ধরেছি, তাহলে এক্ষেত্রে মেল যে জনসংখ্যা সেটা হচ্ছে কত না 4280, আর ফিমেল যেটা মহিলাদের ক্ষেত্রে কত হবে না, এটা আমরা সরাসরি বাদ দেবো কোথা থেকে না 7640 থেকে বাদ দেবো। 7640 এখান থেকে বাদ দেবো কত না 4280 বাদ দেবো। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 6, 5 থেকে 2 গেলে কত হচ্ছে 3, তার মানে 3360। তো 3360 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে ডিফারেন্স হবে সেটা হচ্ছে কত না 920। তো আমাদের উত্তর চেয়েছিল সেটাই, যে এই গ্রামের পুরুষ এবং মহিলার যে সংখ্যা তার পার্থক্য কত। তো পার্থক্যর জন্য আমাকে দুটো বের করতে হচ্ছে। প্রথম যেটা বেরিয়েছে সেটা 10% এক্সট্রা ছিল, তার মান হচ্ছে 428। তো 100% কত না 4280। 4280 করছে কত না পুরুষদের সংখ্যা, তাহলে মহিলার সংখ্যা কত না টোটাল যেহেতু 7640, সেখান থেকে বিয়োগ করে দিলাম, তো মহিলাদের সংখ্যা হচ্ছে 3360। তাহলে পার্থক্য কত, দুটোকে বিয়োগ করলাম, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 920। তার মানে এক্ষেত্রে ডিতে দেওয়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে যে পার্সেন্টেজের অঙ্ক দেখো, সেখানে কি বলছে যে গোয়ান এবং হরিশের মোট বেতন 30,000 টাকা। যদি গোয়ানের 5% এবং হরিশের 7% বেতন বৃদ্ধি পায় তবে মোট বেতন হয় 31,800 টাকা। হরিশের বেতন কত? তাহলে টাইপ কিন্তু একই আছে, সুতরাং আমাদের যে পদ্ধতি ব্রেকিং মেথডের সাহায্যে সে একই পদ্ধতিতে আমরা করব। তো এখানে দেখো টোটাল কত ছিল, ওটা প্রথমে তাদের মাইন ছিল, মোট বেতন ছিল কত 30,000 এবং পরে বেড়ে হয়েছে কত না 31,800। তাহলে 31,800 আর 30,000 এদের মধ্যে ডিফারেন্স কত না বেড়ে হয়েছে কত না দুজনের বেতন বেড়ে হয়েছে 1800 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। এবার যে দুজন ছিল, একজন হচ্ছে কি গোয়ান এবং আরেকজন হচ্ছে কি হরিশ, তো এদের দুজনের যেটা মাইনে বাড়ছে সেটা কী হারে বাড়ছে না 5% এবং 7%। এর ক্ষেত্রে বাড়ছে 5% এবং এর ক্ষেত্রে বাড়ছে কত না 7%। তো আমরা বলেছিলাম যেটা বড় আছে সেটাকে আমরা ব্রেক করব বা ভাঙবো, এবং সেটা কত না যেটা আরেকজনের যেটা আছে সেইটা প্লাস যেটা এক্সট্রা হচ্ছে সেটা কত হবে না 7% যেটা, সেটা হচ্ছে কত না 5% এবং 2%। তাহলে দুজনের ক্ষেত্রে 5% একই হয়ে গেল, শুধু এক্সট্রা যেটা 2% সেটা ডিফারেন্সটাই হয়ে যাবে। তাহলে যদি আমি ধরেই নিই যে উভয়ের ক্ষেত্রে কত বেড়েছে না 5% বেতন বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল বেতন কত ছিল না 30,000 টাকা। তাহলে 30,000-এর কত 5% মানে কত 5 3 15, তার মানে 1,500 টাকা বৃদ্ধি পেত। তো 1,500 টাকা যদি বৃদ্ধি পেত তাহলে ওভারঅল কত হতো না এই ফিগারটা হতো। তো 1800 থেকে 1,500 বাদ দিলে তার মানে এক্সট্রা আমাদের কত হচ্ছে না 300 টাকা। কেন বৃদ্ধি পেয়েছে এক্সট্রা? তার কারণ হচ্ছে যে হরিশের ক্ষেত্রে 5% বাড়েনি, বেড়েছে কত 7%, মানে এক্সট্রা 2% বেড়েছে। এই 2%-এর মান হচ্ছে কত না 300 টাকা। তো 2%-এর মান যদি 2% কত 300 হয় তাহলে 1%-এর মান কত হবে না 150 টাকা, এবং পুরো যে বেতন সেটা কত 100% কত হয়ে যাবে না 1,500 টাকা, এই কত 15,000 টাকা। তার মানে এক্ষেত্রে এই ফিগারটা দেখো সেটা হচ্ছে কত, যে আমাকে যেটা জানতে চেয়েছিল যেটা বেরোলো এক্সট্রা যেটা বেরোলো 2%, তার মানে আমি কারটা হিসেব করছি হরিশেরটা হিসেব করছি। তো এখানে প্রশ্নে যেটা কার জানতে চেয়েছে হরিশের বেতন কত, তো হরিশের বেতন কত না সরাসরি সেটাই বেরোলো এবং সেটা হচ্ছে কত না 15,000 টাকা। সুতরাং জাস্ট এই ফিগারটাকে আমরা নেবো যে ব্রেকিং মেথডে আমরা সরাসরি যে দুটো পার্সেন্টেজ থাকবে যেটা সবথেকে ছোট থাকবে সেই ছোটোটাকেই নেবো। সুতরাং যেটা বড় আছে সেটাকে কি করব না দুটো ভাগে ভাগ করে দেব, যেটা ছোট আছে তার সঙ্গে সেটার সঙ্গে সমান করব, এবং এক্সট্রা যেটা থাকছে সেটাই হচ্ছে এই ডিফারেন্স। তো এখানে 7% মানে 5% প্লাস 2%, তার মানে 2%-এর মান হচ্ছে কত 300 টাকা। তাহলে 2%-এর মান যদি 300 টাকা হয় তাহলে 100%-এর মান কত হবে না 15,000 টাকা হবে। সুতরাং হরিশের যেটা বেতন বলেছিল সেটা হচ্ছে কত 15,000 টাকা, এবং এখানে কোথায় উত্তর দেওয়া আছে না বিতে সঠিক উত্তর দেওয়া আছে। এবারের অঙ্ক দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে নেওয়া। অঙ্কটাতে বলছে এক ব্যক্তি একটি মোবাইল ও একটি ল্যাপটপ 3,000 টাকায় কিনলো।
সে মোবাইল 8% এবং ল্যাপটপের উপর 11% লাভে বিক্রি করলো। তার মোট লাভ হলো 270 টাকা। মোবাইলের আসল দাম কত ছিল? তার মানে কস্ট প্রাইস যেটা আর কি, সেটাই আমার জানতে চেয়েছে, এবং সেটা কার না মোবাইলে। তাহলে এখানে দেখো দুটো জিনিস, এখানে কিন্তু আর আমাকে আলাদা করে করতে হচ্ছে না যে কত আগে কত ছিল আর এখন কত হয়েছে। তার কারণ এখানে বলছে যে দুটোর দাম হচ্ছে 3000 টাকা এবং দুটোকে বিভিন্ন পার্সেন্টেজে বা বিভিন্ন শতাংশে লাভে বিক্রি করার ফলে তার মোট লাভ হয়েছে কত না, মোট লাভ হয়েছে 270 টাকা। সুতরাং আগের যে অঙ্কগুলো যেগুলোর ক্ষেত্রে আমরা বিয়োগ করে পেয়েছিলাম যে কতটা বৃদ্ধি পেয়েছে, এখানে দরকার নেই। তার কারণ 270 টাকা লাভ হয়েছে মানে কি, আগে ছিল 3000 টাকা আর এখন বিক্রি করার ফলে তার দাম টোটাল কত পেয়েছে সেটা 3270 টাকা। তার মানে এখানে বলেই দিচ্ছে যে 270 টাকা তার লাভ হয়েছে। ঠিক আছে, এবার যেটা বলছে সেটা হচ্ছে কি না, দুটো জিনিস, একটা হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ, একটা হচ্ছে মোবাইল এবং আরেকটা হচ্ছে কি ল্যাপটপ। মোবাইলে যেটা লাভ করেছে সেটা কত না 8% হারে, এবং ল্যাপটপে যেটা করেছে সেটা হচ্ছে কত না 11% হারে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, যেটা সবথেকে কম সেটাকে আমরা নেব। তো দুটোর মধ্যে কম কোনটা না 8%। তার মানে এক্ষেত্রে আমরা কি করছি না 11% আমরা নেবো না, তার কারণ 11%টাকে আমরা ঠিক ওইভাবে দুটো ভাগে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে কত না 8% এবং আর একটা কত না 8 আর 3 11%। ঠিক আছে, তো কম হচ্ছে কত না 8%। তাহলে 8% যদি আমি নিতাম তাহলে কত লাভ হতো না, টোটাল দাম কত ছিল না 3000 টাকা। তাহলে 3000 টাকার 8% মানে কত না 8 3 24, তো 240 টাকা। সরাসরি তোমরা বলতেই পারবে, এটা তো খুবই ছোটো। তাহলে 8 3 24 আমার 240 টাকা আমার কী হতো না, ওভারঅল আমার লাভ হতো। কিন্তু লাভ হয়েছে কত না 270 টাকা। তাহলে কতটা বেশি লাভ হয়েছে না 30 টাকা বেশি লাভ হয়েছে। কী কারণে না, ল্যাপটপটাকে আমি কিন্তু 8% হারে লাভে বিক্রি করিনি, আমি বিক্রি করেছি 11% হারে। তার মানে এই যে 8 আর 3 11, এই যে 3% এক্সট্রা আমি করেছি, সেটার মান হচ্ছে এক্ষেত্রে কত না, সেটাই হচ্ছে কত না 30 টাকা। তাহলে 3%-এর মান যদি 30 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 100% পুরোটার দাম সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1000 টাকা। তো এই 1000 টাকাটার দাম কার, সবসময় আমি বলেছি সেটা হচ্ছে কি, যে যেটা আমি এই এক্সট্রাটা বের করছি, এক্সট্রাটা কার বের করছি, মোবাইলে না ল্যাপটপের? অবশ্যই ল্যাপটপে। তার কারণ কি, মোবাইলের দাম 8% লাভে বিক্রি করেছে, ল্যাপটপ হচ্ছে 11%। তার মানে 8 + 3, এই দুটোর ক্ষেত্রে কী হচ্ছে 8 আর 3 11। তার মানে এই যে 3% সেটা কার না ল্যাপটপের ক্ষেত্রে। সুতরাং যে দামটা বেরোলো 100% সেটা হচ্ছে কার না ল্যাপটপের। তাহলে ল্যাপটপের দাম যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে মোবাইলের দাম কত হবে না, মোবাইলের দাম যেটা সেটা হচ্ছে কত না, টোটাল যে 3000 সেখান থেকে আমি এই 1000 যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যেটা পাওয়া যাবে 2000 টাকা, সেটা হচ্ছে কার না মোবাইলের দাম। তার মানে এক্ষেত্রে যেটা বিতে দেওয়া আছে সেটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন যে লাভ ক্ষতির অঙ্ক, সেই অঙ্কে কি বলছে যে এক দোকানদার 390 টাকায় একটি ঘড়ি ও একটি দেয়াল ঘড়ি কিনল। সে ঘড়িটিকে 10% লাভে এবং দেয়াল ঘড়িটিকে 15% লাভে বিক্রি করায় তার মোট লাভ হয় 51 টাকা 50 পয়সা। ঘড়ি ও দেয়াল ঘড়ির দামের পার্থক্য কত? তাহলে এখানে দেখো যে টোটাল যে দামটা কিনেছে কত টাকা দিয়ে না 390 টাকা দিয়ে কিনেছে। ঠিক আছে, এবার বলছে দুটোকে বিভিন্ন দামে বিক্রি করলো এবং বিভিন্ন দামে বিক্রি করার ফলে বিভিন্ন পার্সেন্টেজে বিক্রি করলো, লাভে বিক্রি করলো। তার ফলে কি তার মোট লাভ কত হলো না 51 টাকা 50 পয়সা, 51.50 টোটাল তার লাভ হলো। তো এখানে দেখো দুটো জিনিস কি আছে না, একটা হচ্ছে ঘড়ি এবং আরেকটা হচ্ছে দেয়াল ঘড়ি, একটা হচ্ছে ওয়াচ আর একটা হচ্ছে কি না ওয়াল ক্লক। ঠিক আছে, এই দুটো জিনিস। তো প্রথমটাকে বিক্রি করেছে কত পার্সেন্টে না 10% লাভে বিক্রি করলো ঘড়িটাকে, এবং যেটা দেয়াল ঘড়িটা সেটাকে কত করেছে না 15% লাভে বিক্রি করেছে। তাহলে যেটা কম নেবো সেটাকে আমরা নেবো। যদি আমি ধরতাম যে ঘড়ি এবং দেয়াল ঘড়ি দুটোকেই সে কী করেছে না 10% লাভে বিক্রি করেছে, তাহলে সেক্ষেত্রে কী হতো না, তার যে ক্রয় মূল্য তার উপর 10% লাভ হতো। তো 390 টাকার যদি 10% লাভ করতো তাহলে কত টাকা লাভ করতো না 39 টাকা লাভ করতো, তাই না? তাহলে 39 টাকা যদি লাভ করলে তাহলে সেক্ষেত্রে এখানে বেশি কত হচ্ছে দেখো না, এটা বেশি হচ্ছে কত না 12 টাকা 50 পয়সা আমার বেশি হচ্ছে। কারণটা কি, তার কারণ হচ্ছে যে ঘড়িটার 10% লাভে বিক্রি করেছে, কিন্তু দেওয়াল ঘড়িটা 10% নয়, সেটা কত না 15% লাভে বিক্রি করেছে। তার মানে এক্সট্রা 5%। ঠিক আছে, 15% মানে কি 10% প্লাস 5%। ঠিক আছে, তার মানে এই যে 5%, এই 5%-র মান হচ্ছে কত না, সেটা হচ্ছে কত না 12 টাকা 50 পয়সা। তাহলে 1%-এর মান কত হয়ে যাবে না 1 টাকা কত হচ্ছে না 1 টাকা, তো 25 5 125। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে
না জাস্ট আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কত হবে 2 টাকা 50 পয়সা। তাহলে 100% মান যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2500 টাকা, কত না 250 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে কত না 390 টাকার মধ্যে আমরা বের করলাম যেটা 250 টাকা, সেই 250 টাকাটা কিসের উপরে না সেই 250 টাকাটা হচ্ছে ওয়াল ক্লকে। তার কারণ এই যে 5% এক্সট্রা, সেই 5% এক্সট্রা কার বের করেছি না দেওয়াল ঘড়ির ক্ষেত্রে। তার মানে যেটা 250 টাকা বেরোলো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ওয়াল ক্লক বা দেওয়াল ঘড়ি। তাহলে দেওয়াল ঘড়ির দাম যদি 250 টাকা হয় তাহলে শুধু যে ঘড়িটা সেটার দাম কত হবে না 390 থেকে আমরা জাস্ট বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে কত না 250 টাকা। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 140 টাকা, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত না 250 টাকা হচ্ছে দেওয়াল ঘড়ির দাম এবং শুধু ঘড়ির দাম হচ্ছে কত না 140 টাকা। তাহলে দুটোর ক্ষেত্রে পার্থক্য আমাকে জানতে চেয়েছে, তাহলে 150 মাইনাস 140, তো সেক্ষেত্রে আমাদের দামের যে পার্থক্য ঘড়ি এবং দেওয়াল ঘড়ির ক্ষেত্রে সেটা কত হচ্ছে না 110 টাকা হচ্ছে। তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টার থেকে নেওয়া। অঙ্কটাতে বলছে যে 3500 টাকাকে সরল সুদে দুভাগে ধার দেওয়া হলো, প্রথম অংশ 7% হারে এবং দ্বিতীয় অংশ 5% হারে। যদি মোট সুদ 210 টাকা হয় তবে 7% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। তাহলে দেখো অঙ্কের প্যাটার্ন বা টাইপ কিন্তু একই আছে, সুতরাং আমরা যে পদ্ধতিতে বলছি ঠিক একই পদ্ধতিতে করব। এখানে যে টোটাল টাকা সেটা কত বলছে না 3500 টাকা, ঠিক আছে। টোটাল টাকা হচ্ছে কত না 3500 টাকা, দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পার্ট 1 এবং আরেকটা হচ্ছে পার্ট 2। প্রথম যে অংশ সেটাকে কি বলছে কত শতাংশ হারে, প্রথম অংশ হচ্ছে 7% হারে এবং দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে কত না 5% হারে আমাদের কি হচ্ছে না ধার দেওয়া হচ্ছে। প্রথম অংশ কিছু টাকা দুটো ভাগে ভাগ করেছে, কিছু টাকা 7% হারে এবং বাকি টাকাটা কি হচ্ছে না 5% হারে ধার দেওয়া হচ্ছে। এবার বলছে যে মোট সুদ কিন্তু সে বছরের শেষে কত পেয়েছে না 210 টাকা পেয়েছে। এখন 210 টাকা পেয়েছে, তার মানে আমি জানি না কোনটার ক্ষেত্রে কত, তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দুটোর ক্ষেত্রে যেটা কম সবসময় বলেছে এটা 7%, এটা হচ্ছে 5%। যদি 5% হারে যদি পুরো টাকাটাকে যদি সে ধার দিত তাহলে সে কত সুদ পেত না 5% অফ 3500। তো তার মানে কি 3500 টাকা 5% কত হবে বলে 1%-এর মান কত না 35 টাকা। তো এর 5 গুণ মানে কত 5 3 15 আর 5 5 25, তো 150 আর 25, তো সে কত হতো না 175 টাকা আমার হতো যদি পুরো টাকাটাকে সে কী করতো না 5% এই সুদে যদি খাটাতো। তাহলে কত হতো না 175 টাকা, কিন্তু আমার হয়েছে কত না 210 টাকা। তার মানে 35 টাকা আমি এক্সট্রা পাচ্ছি, সেটা কিসের জন্য না সবগুলো তো 5% খাটাইনি, কিছু খাটিয়েছি কত না না 7% রেটে খাটিয়েছি। তার মানে এক্সট্রা যে 2% যেটা আছে সেটার জন্য আমার কত এসছে না সেটার জন্য এসছে আমার কত না 35 টাকা এসছে। তাহলে 2%-এর মান যদি কত হচ্ছে 35, তাহলে 1% কত হবে না সেক্ষেত্রে কত হয়েছে 17 টাকা 50 পয়সা হবে, 17 টাকা 50 পয়সা। তাহলে 100%-এর মান সেটা কত হয়ে যাবে না 1750 টাকা। এই যে 1750 টাকা সেটা কোন পার্ট না সেটা অবশ্যই যেটা বেশি, এই যে 2% কার না ফার্স্ট পার্ট, আর ফার্স্ট পার্ট মানে কত না 7%। তার মানে 1750 টাকা যেটা সেটা কত পার্সেন্ট হারে কেটেছে না 7% হারে কেটেছে। অঙ্কে যেটা দিয়েছে প্রশ্নে সেটা হচ্ছে কি তবে 7% হারে কত টাকা ধার দেওয়া হয়েছে, তো 7% হারে এটাই ধার দেওয়া হয়েছিল এবং সেটা হচ্ছে কত না 1750 টাকা। তার মানে এখানে এতে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং অঙ্ক যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে জাস্ট এইভাবে আমরা ভেঙে নেব, যেটাকে আছে যে 5% এবং 7% যে কোনো ফিগারের ক্ষেত্রে যদি ভেঙে নিই তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। তো সেদিক থেকে আমরা কি করব না যেটা ছোট থাকবে সেটাকেই নেবো, আর যেটা এক্সট্রা যেটা সেটা মানে হচ্ছে পার্থক্য। যেমন এখানে 2% মানে 35 টাকা, তো 1% হচ্ছে কত 17 টাকা 50, তার মানে 100% হচ্ছে কত না 1750। এবং এই যে 100% বের করলাম সেটা কোনটা পার্ট 1 না পার্ট 2, বলে যেটার ক্ষেত্রে পার্সেন্টেজ বেশি থাকবে এখানে কি আছে না 7% যেটা হচ্ছে 5% প্লাস 2%। তাহলে এই যে 2% হচ্ছে কার না প্রথম পার্টের ক্ষেত্রে এবং যেটা হচ্ছে কত না 7% রেটে কেটেছিল। তার মানে এখানে যেটা বের করলাম সেটা 100% কার না 7% রেটে বা যেটা প্রথম ভাগের ক্ষেত্রে। সুতরাং এখানে যেটা 7% রেটে কত টাকা কেটেছিল না 1750 টাকা, এটি হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে এক ব্যক্তি তার 10,000 টাকা দুটি ভাগে যথাক্রমে 15% হারে ও 10% হারে সরল সুদে ধার দিল। 5 বছর পর সে
সুদ বাবদ 6,500 টাকা পেল, দুটি ভাগের টাকার পার্থক্য কত? তার মানে যে দুটো ভাগে পার্সেন্টেজে যে শতকরা হারে যেটা টাকা ধার দিয়েছিল, যে দুটো ভাগ করে দিয়েছিল, সেই দুটো ভাগের টাকার যে অ্যামাউন্টটা, সেইটার পার্থক্য কত আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম যেটা, সেটা হচ্ছে কি সুদ কত পেয়েছে। না এখানে বলছে সুদ পেয়েছে সে কত, না 5 বছরে পেয়েছে কত, না 6,500 টাকা পেয়েছে। তো 5 বছর রেখেছিল বলে 6,500 টাকা পেয়েছে। যদি সে 1 বছর রাখতো তাহলে সে কত পেত, না আমরা সরাসরি 5 দিয়ে ভাগ করবো, কারণ 13 5 65, সে কত পেয়ে যেত, না 1300 টাকা পেত। সুতরাং 1 বছরে হিসেব করলেই হবে। সুতরাং 5 বছরে যেটা পেয়েছে সেটা যদি 6,500 হয়, তাহলে 1 বছর যদি সে টোটাল যে টাকাটা সেটা কত, না 10,000 টাকা যদি সে 1 বছরেই খাটাতো, তাহলে অবশ্যই সে কত পেত, 1300 টাকাই পেত। তাহলে এই যে 1300 টাকা, এই 1300 টাকার জায়গায় আমি যদি দেখে নিই যে দুটো ভাগে টাকাটাকে ভাগ করেছে, সেটা হচ্ছে কত, না প্রথম ভাগে যে টাকা সেটা কত পার্সেন্ট দিয়েছে, 15, এবং পরেরটা হচ্ছে 10। প্রথমটা হচ্ছে 15 এবং পরেরটা হচ্ছে কত, না 10। তাহলে সব থেকে যেটা কম 10% হারে সে যদি পুরো 10,000 টাকা, পুরো টাকাটা কত 10,000 টাকা, যদি 10% হারে সে যদি টাকাটা ধার দিত, তাহলে সুদ কত পেত, না 10% অফ 10,000। তার মানে কত পেত, না স্রেফ 1,000 টাকায় সে পেত। তাহলে এই যে 300 টাকা সে আলাদা করে পেল বা বেশি পেল, সেটা কি কারণে, না এখানে যেটা 15%, যেটার মধ্যে কত আছে, না 10% প্লাস 5%, মানে এই যে এক্সট্রা 5%-এর জন্য সে কত পেয়েছে, না এক্সট্রা 300 টাকা সে পেয়েছে। তাহলে 5%-এর মান যদি 300 হয়, তাহলে 1%-এর মান কত, 6×5=30, তাহলে 100%-এর মান কত হয়ে যাবে, না 6,000 টাকা। ঠিক আছে, এই যে 6,000 টাকা সেটা কোন পার্ট, না সেটা হচ্ছে কত, না ফার্স্ট পার্ট, বা যেটা হচ্ছে কত, না 15% রেটে যেটা টাকাটা খাটিয়েছিল, সেই টাকাটা হচ্ছে কত, না 6,000-এর মধ্যে কত, না 10,000-এর মধ্যে 6,000 টাকা। তাহলে বাকি যেটা খাটিয়েছিল 10% রেটে, সেটার অ্যামাউন্ট তাহলে কত হবে, না টোটাল 10,000 থেকে আমি 6,000 বাদ দিয়ে দেবো, তাহলে সেই টাকাটার অ্যামাউন্ট কত হবে, না 4,000 টাকা হবে। তাহলে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স কত হবে, না 6,000 মাইনাস 4,000। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কোথায় হয়ে যাবে, না এতে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে কি বলছে যে 12,800 টাকা 15% এবং 12% হারে বিনিয়োগ করা হলো সরল সুদে। যদি 3 বছরে মোট সুদ 5,085 টাকা হয়, তবে 15% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে এখানে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে কত, না 3 বছরে মোট সুদ কত পেয়েছে, 3 বছরে সুদ পেয়েছে 5,085 টাকা। তো 5,085 টাকা যদি 3 বছরে পেয়ে থাকে, আমরা সবসময় হিসেব করব সেটা হচ্ছে কত, না 1 বছরে কত পেয়েছে। ঠিক আছে, 17 3 51, 1700 থেকে 15 কম, 5 টাকা কম হবে, তো সেক্ষেত্রে কত হচ্ছে, না 1,695 টাকা। তাহলে যদি 1 বছরে সে যদি খাটাতো টাকাটা, তাহলে সেক্ষেত্রে সে সুদ বাবদ কত পেত, না 1,695 টাকা সে সিম্পল ইন্টারেস্ট পেত। এবার বলছি দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কত, না 15% এবং 12%, একটা হচ্ছে 15% এবং আর একটা হচ্ছে কত, না 12%, এবং টোটাল যে টাকা সেই টাকাটা হচ্ছে কত, না 12,800 টাকা। 12,800 টাকা টোটাল তার মূলধন, এবং দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কত, না 15% এবং আরেকটা হচ্ছে কত, 12%। আমরা সবসময় কী করব, না যেটা ছোট সেটাকে আমরা নেব। যদি পুরো টাকাটাকে সে যদি 12% রেটে খাটাতো, তাহলে সে কত টাকা সে সুদ পেত। এখন এর 12% মানে কত দেখো, এর 12% মানে কত, যদি 10% ধরি, তাহলে 10% মানে হচ্ছে কত, না 1,280 টাকা। ঠিক আছে, আর 2%-এর মান কত, না 1% হচ্ছে 128, তাহলে 2% হচ্ছে কত, না 256। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, না 1,536 টাকা সে সুদ পেত, যদি সে পুরো যে টাকাটা 12,800 টাকা যদি সে 12% সিম্পল রেটে সে টাকাটাকে বিনিয়োগ করতো। তাহলে আমরা দেখলাম সে পেয়েছে কত, না 1,695, আর কিন্তু যদি সে পুরোটাকে যদি 12% রেটে খাটাতো, তাহলে সেক্ষেত্রে কত পেত, না 1,536 টাকা সে পেয়ে যেত। কত টাকা এক্সট্রা পেয়েছে, না এখানে হচ্ছে 9, আর এখানে কত হচ্ছে, না 8 থেকে 3 গেলে 5, তাহলে 159 টাকা সে বেশি পেয়েছে। তার কারণ কি, না সে পুরোটা 12%-এ খাটায়নি, কিছু টাকা সে 15% রেটে খাটিয়েছে। তার মানে এই যে এক্সট্রা 3%, এই এক্সট্রা 3%-এর মান হচ্ছে কত, না 159 টাকা। তাহলে 159 টাকা যদি 3%-এর মান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব যে তার 1%-এর মান কত। 1%-এর মান কত হবে, না 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 5 15, 3 3 9, তাহলে 53। আর যদি 100% মান বলি, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 5,300 টাকা হচ্ছে কি, না যে টাকাটা বেরোলো সেটা হচ্ছে কত, না সব থেকে যেটা বড় মানে কি,
না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 15% রেটে। তার মানে এইটা হচ্ছে কত না 15% রেটে সে টোটাল যে টাকাটা 12,800 টাকা যেটা খাটিয়েছিল তার 5,300 টাকা সে কত পার্সেন্ট রেটে খাটিয়েছিল না 15% হারে খাটিয়েছিল। এবার প্রশ্ন দেখে নিই, প্রশ্নে বলছে যে তবে 15% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তো 15% হারে কত বিনিয়োগ করা হয়েছিল 5,300 টাকা। তার মানে এখানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক, আশা করি তোমরা সবাই পারবে, তার কারণ এই একই টাইপের অঙ্ক একটু আগেই করালাম। তো তোমরা যদি অঙ্ক বুঝে থাকো, তোমরা ঠিক এই পদ্ধতিতে করবে, তাহলে সহজেই তোমাদের এই যে অল্টারনেট 4টে আনসার আছে সে আনসার থেকে সঠিক আনসার তোমরা খুব সহজেই তা বের করতে পারবে। তো এর উত্তর কত হলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আনসার এটাই হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো এতক্ষণ যে অঙ্কগুলো করা হলো যে পদ্ধতিতে সেই পদ্ধতি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক যেটা সেটা এসএসসি এমটিএস থেকে নেওয়া অঙ্ক। এই অঙ্কে 3টে পার্সেন্টেজ দেওয়া আছে। তো অঙ্কটা দেখে নিই প্রথমে কী আছে। বলছে 10,000 টাকা সরল সুদের 3টি ভাগে বিনিয়োগ করা হলো। বার্ষিক সুদের হার যথাক্রমে 4%, 6% ও 10%। 4,000 টাকা প্রথম ভাগে বিনিয়োগ করা হয়। যদি 5 বছরে মোট 2,800 টাকা সুদ হয় তবে 10% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তো এর আগে যে অঙ্কগুলো সেগুলো দেখো দুটো পার্সেন্টেজের ছিল বা দুটো ভাগ দেওয়া ছিল পার্সেন্টেজের, কিন্তু এখানে দিয়েছে যে টাকাটা টোটাল বিনিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে কত না 3টে ভাগে ভাগ করা হয়েছে এবং 3টের ক্ষেত্রে আলাদা আলাদা পার্সেন্টেজ আছে। তো এখানে প্রথমেই বলে দিচ্ছে সেটা হচ্ছে কত যে 2,800 টাকা পেয়েছে 5 বছরে। তাহলে প্রথমে আমি দেখে নেব যে 1 বছর যদি সে বিনিয়োগ করতো তাহলে সে কত টাকা সে সুদ হিসাবে পেত। 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 5 25, 5 6 30, তার মানে কত না 560 টাকা সে পেত। তো 560 টাকা টোটাল পেত যদি সে 1 বছরে যদি সে টোটাল টাকাটাকে বিনিয়োগ করতো 10,000 টাকা যদি সে বিনিয়োগ করতো। এখানে প্রথমেই বলে দিচ্ছে সেটা হচ্ছে কি যে প্রথম ভাগ মানে কি এখানে 3টে ভাগে ভাগ হচ্ছে, সেটা হচ্ছে কি 3টে ভাগ কি আছে 3টে ভাগ বলতে কি 3টে পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে কত না 4 6 10, এটা যদি 4% হয় এটা হচ্ছে 6% এবং এটা হচ্ছে কত না 10%। বলছে প্রথম যে ভাগ সেই ভাগে সে বিনিয়োগ করেছে কত না 4,000 টাকা বিনিয়োগ করেছে। তো 4,000 টাকা যদি বিনিয়োগ করে তার মানে কত ভাগে পার্সেন্টেজ কত না 4% রেটে। তো 4%-এ 4,000 টাকা মানে সুদ কত পেয়ে যেত না 4 4 16, 160 টাকা সে সুদ পেত। তাহলে এই যে বাকি যে 400 টাকা এই বাকি 400 টাকা সে কিসের জন্য পেয়েছে না এই দুভাগে যেটা করেছে যেটা 6% রেটে এবং যেটা 10% রেটে খাটিয়েছে, এই দুটোর যে টাকা এই দুটোর টাকা কত হবে না এটা যদি 4,000 হয়ে যায় তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে টোটাল টাকা না বাকি 6,000, টোটাল তো 10,000। 10,000-এর মধ্যে 4% রেটে খাটিয়েছে 4,000 টাকা, তাহলে বাকি 6 এবং 10% রেটে খাটিয়েছে টোটাল টাকা কত না 6,000 টাকা এবং সেটার সুদ কত না 4,400 টাকা। তো দুটোর ক্ষেত্রে কম কোনটা না 6%। যদি বলতাম যে পুরো 6,000 টাকাটা যদি সে 6% রেটে খাটাতো বা বিনিয়োগ করতো তাহলে সে কত পেত না 6 6 36, 360 টাকা সে সুদ পেত কত না 1 বছরে পেত। তাহলে কিন্তু পেয়েছে কত 400 টাকা, তার মানে 40 টাকা যে এক্সট্রা পেয়েছে সেটা কিসের জন্য না পুরোটাই তো 6% দেয়নি, কিছু টাকা সে 10% রেটে খাটিয়েছে, তার মানে 10 - 6 এক্সট্রা 4% সুদ হওয়ার জন্য সে এক্সট্রা 40 টাকা পেয়েছে। তাহলে 4%-এর মান যদি 40 হয় তাহলে 1%-এর মান কত হয়ে যাবে 10 হবে, তার মানে 100% বা পুরো টাকাটা কত হয়ে যাবে না 1,000 টাকা হবে। এই যে 1,000 টাকা সেটা কোনটা বেরোলো না যেটা বেশি, যেটা হচ্ছে কত 10%, তার কারণ এই 10% মানে কী আছে না 6% প্লাস আর কি আছে না 4% আছে। তাহলে এই যে 4% সেটা বের করলাম কত না 40 টাকা, যার 100% হচ্ছে কত 1,000 টাকা। এই 4% মানে কত যেটা 10% এর টাকা কেটেছে। তো এবার দেখে নিই প্রশ্নে কী বলছে। প্রশ্নে বলছে যে তবে 10% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছে। তো যেটা বেরোলো সেটা হচ্ছে কত না 10% হারে এবং সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 1,000 টাকা এবং এখানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে কত না 1,000 টাকা। তাহলে বুঝতেই পারছো যে 3টে থাক বা যাই থাক এসএসসি এমটিএসে আসা এই অঙ্ক, সুতরাং আমাদের অঙ্কের পদ্ধতি একই রকম থাকবে, শুধুমাত্র আমরা দেখে নেব যে কোনটার ক্ষেত্রে কি। এখানে যেমন 3টের ক্ষেত্রে যদিও দিয়েছে প্রশ্নে কিন্তু ঘুরিয়ে বলে দিয়েছে যে প্রথম ভাগে সে 4,000 টাকা বিনিয়োগ করেছিল। প্রথম ভাগ মানে কি ভাগটা আমাকেই দেখতে হবে, যদি 3টে সুদ পরপর দিয়েছে 4%, 6%, 10%, তাহলে প্রথম ভাগ মানে 4%-এ 4,000 টাকা খাটিয়েছে
যদি 4,000 টাকা 4% রেটে খাটিয়ে থাকে তাহলে বছরে কত পাবে না, 4 4 16 160 টাকা পেত। তাহলে বাকি যে 400 টাকা সেটা নিশ্চয়ই 6% এবং 10% সুদে যেটা খাটিয়েছিল বাকি 6,000 টাকা সেটার মান। সুতরাং সেখান থেকে সহজে আমরা পেয়ে গেলাম যে 10% হারে সে কত টাকা খাটিয়েছিল না 1,000 টাকা খাটিয়েছিল। সুতরাং অঙ্কগুলোকে তোমরা ঠিক এভাবেই করবে, প্র্যাকটিস রাখবে, তবে গিয়ে সুবিধে হবে যে অঙ্ক। তার কারণ পরীক্ষা হলে সমস্ত অঙ্ক তুমি যদি ভাবতে থাকো যে অঙ্কটাকে আমি ঠিক কিভাবে শুরু করব, তাহলে কিন্তু সমস্ত অঙ্ক তুমি করতে পারবে না বা পুরো পরীক্ষাটা কিন্তু তুমি ঠিকভাবে দিতে পারবে না। সুতরাং কিছু কিছু চ্যাপ্টার তোমাকে সেভাবে রপ্ত করতে হবে যে দেখা মাত্র অঙ্ক আমি করবো, ও এই ধরনের এসছে তাহলে সরাসরি আমরা এইভাবে আমি জেনেই গেছি, তো এই অঙ্ক থাকলে জাস্ট এভাবেই করা শুরু করব। সুতরাং সেক্ষেত্রে তুমি কিন্তু সময় বাঁচাতে পারবে এবং সেই সময়টা তুমি অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে তুমি দিতে পারবে এবং পরীক্ষা তোমার অনেকটাই ভালো হবে। সুতরাং সেই দিক থেকে তোমাকে কিছু চ্যাপ্টার কিন্তু খুব সহজে খুব দ্রুততার সঙ্গে সলভ করতে হবে, তবে কিন্তু ওভারঅল পরীক্ষা তোমার কিন্তু ভালো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও চাও বা এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।